আসসালামু আলাইকুম। আ গত ক্লাসে আমরা নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং নাউনের যে প্রধান ২ ভাগ কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এদের সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা কনক্রিট নাউন সম্পর্কে জানব। স্পেশালি কনক্রিট নাউনের যে প্রকারভেদগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। গত ক্লাসে আমরা বলেছিলাম যে কনক্রিট নাউন সেই সকল নাউন যা দৃশ্যমান বা যার অস্তিত্ব রয়েছে। যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়েছিলাম। যেমন মারুফ বা ঢাকা বা বাংলাদেশ বা ক্যাট। এই নাউনগুলো এমন কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দেশ করে এবং তাদের এক্সিস্টেন্স রয়েছে। এই পর্যায়ে আমরা কনক্রিট নাউনের প্রকারভেদ সম্পর্কে জানি। সাধারণত কনক্রিট নাউনকে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি, যথা ১ প্রপার নাউন, ২ কমন নাউন, ৩ কালেকটিভ নাউন, ৪ ম্যাটেরিয়াল নাউন। আমরা আমাদের কনক্রিট নাউনকে এই ৪ ভাগে ভাগ করতে পারি। এই ৪ প্রকার সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো আমরা শুরু করছি প্রপার নাউন দিয়ে। প্রপার নাউনকে বাংলায় আমরা বলি নাম বাচক বিশেষ্য। প্রপার নাউনকে আমরা বাংলায় নামবাচক বিশেষ্য বলে থাকি। কেন বলে থাকি? কারণটা আমরা প্রপার নাউনের যদি সংজ্ঞা জানি সেখানে উত্তর পেয়ে যাব। প্রপার নাউন কোনো কিছুর নির্দিষ্ট বা বিশেষ নামকেই বুঝায়। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বা অন্য কোনো কিছুর নির্দিষ্ট বা বিশেষ বা ইন্ডিভিজুয়াল যে নাম আছে সেটাই আমাদের প্রপার নাউন। আমি যদি সংজ্ঞাটা এখানে লিখি, আমি বলতে পারি যে কোনো কিছুর নির্দিষ্ট বা বিশেষ নামই প্রপার নাউন। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, যেমন কোনো একজন ব্যক্তির নাম, তার নাম আরফ। এই নামটি একটা বিশেষ নাম বা একটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল নেম, তাই এটা আমাদের প্রপার নাউন। তেমনি ভাবে বাংলাদেশ একটি দেশের নির্দিষ্ট নাম, তাই এটাও আমাদের প্রপার নাউনের অন্তর্গত। এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটা যে কোনো কিছুর যখনই নির্দিষ্ট বা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল নেম কে নির্দেশ করবে তখনই আমরা কি বুঝে নেব এটা আমাদের প্রপার নাউন। এই পর্যায়ে আমরা দেখব কমন নাউন। কমন নাউনকে আমরা বাংলায় জাতিগত বিশেষ্য বলে থাকি। এখান থেকে আমরা যা বুঝতে পারছি সেটা
কমন নাউন আসলে কোনো জাতি বা জাতির অন্তর্গত সকলকে নির্দেশ করা। সো এখানে যদি আমি এটাকে সংজ্ঞায়িত করতে যাই, আমি বলতে পারি যে নাউন দ্বারা কোনো জাতির নাম বা জাতি বা জাতির অন্তর্গত সকলকে নির্দেশ করে তাকে কমন নাউন বলে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ম্যান। ম্যান দ্বারা আমরা মানুষও বুঝে থাকি, ম্যান দ্বারা আবার আমরা পুরুষ জাতিকেও নির্দেশ করে থাকি। সো এই দুই ক্ষেত্রেই আমরা যদি চিন্তা করি, ম্যান হচ্ছে একটা বৃহত্তর জাতি। সো এটা হচ্ছে আমাদের কমন নাউন। তেমনিভাবে ওমেন বা ক্যাট বা ডগ ইত্যাদি। সো এই প্রত্যেকটাই হচ্ছে এক একটি আলাদা আলাদা জাতি না। ওমেন দ্বারা আমরা নারী জাতিকে নির্দেশ করি, ক্যাট দ্বারা আমরা কোনো আমাদের যে পশুগুলো আছে তার মধ্যে যারা হচ্ছে ক্যাট বা বিড়াল জাতির অন্তর্গত তাদেরকে নির্দেশ করি, ডগ দ্বারা আমরা কুকুর জাতকে নির্দেশ করি। অর্থাৎ আমরা যখন এই ওয়ার্ডগুলা দ্বারা হচ্ছে কোনো কিছুকে নির্দেশ করতে যাই, তখন কিন্তু আমরা কোনো মানুষ বা ব্যক্তি বা হচ্ছে কোনো প্রাণী তাদেরকে হচ্ছে তাদের স্পেসিফিক ভাবে তাদেরকে আমরা নির্দেশ করি না। আমরা যখন ম্যান কথাটা বলতেছি বা আমরা যখন ডগ কথাটা বলতেছি, তখন কিন্তু আমরা ওই জাতির অন্তর্গত সকলকে নির্দেশ করতেছি বা ওই জাতির অন্তর্গত যে কাউকে নির্দেশ করতেছি, আমরা কাউকে স্পেসিফিক ভাবে নির্দেশ করতেছি না। তাই এই সকল যে ওয়ার্ডগুলা এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। সো কমন নাউনের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে কমন নাউনের ক্ষেত্রে শর্ত হচ্ছে তা কোনো জাতির নামকে নির্দেশ করবে। সো এই পর্যায়ে আমরা কালেকটিভ নাউন সম্পর্কে জানব। সো কালেকটিভ নাউনকে আমরা বাংলায় বলি সমষ্টি বাচক বিশেষ্য। কালেকটিভ নাউনকে আমরা বলে থাকি সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ কালেকটিভ নাউনে যদি সংজ্ঞায়িত করি তখন বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যায় আমাদের জন্য, যে কোনো নাউন দ্বারা যদি একটি নির্দিষ্ট সংখ্যক কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী ইত্যাদির একটা ছোট দলকে নির্দেশ করে বা গ্রুপকে নির্দেশ করে, সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। অর্থাৎ আমি যদি এটাকে সংজ্ঞায়িত করি যে নাউন দ্বারা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির একটি দল বা গ্রুপকে নির্দেশ করে তাকে কালেকটিভ নাউন
বলা। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি আমাদের জন্য বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি আর্মি। আর্মি হচ্ছে আমাদের একটা কালেকটিভ নাউনের উদাহরণ। এটা কেন কালেকটিভ নাউন হলো? কারণ আমরা যদি লক্ষ্য রাখি যে আর্মি হচ্ছে একটা বৃহৎ জাতি, ম্যান বা হিউম্যানের অন্তর্গত, এবং ওই বৃহৎ জাতির একটা ক্ষুদ্র অংশ বা ওই বৃহৎ জাতির কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে নিয়েই একটা আর্মি গঠিত হয়। তেমনিভাবে টিমও হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, কারণ একটা টিম কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে নিয়ে গঠিত হয়। তেমনি ক্যাটল দ্বারা বোঝায় আমরা গরুর পাল বা গৃহপালিত পশুর পাল, অর্থাৎ এটাও হচ্ছে কি একটি নির্দিষ্ট সংখ্যক প্রাণীর একটা দলকে নির্দেশ করতেছে। তাই ক্যাটল হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। সো এখান থেকে আশা করি আমাদের কালেকটিভ নাউন সম্পর্কে ক্লিয়ার হয়েছে। কিন্তু আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা অনেক সময় কমন এবং কালেকটিভ নাউনের মধ্যে কনফিউজ হয়ে যায়। সো সেক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে কমন নাউন হওয়ার ক্ষেত্রে সব সময় সেটা একটা বৃহৎ জাতিকে বুঝাবে এবং ওই জাতির অন্তর্গত সকলকে নির্দেশ করবে। অপরদিকে কালেকটিভ নাউন হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে এটা একটা নির্দিষ্ট সংখ্যক কিছু ব্যক্তি, বস্তু বা প্রাণীর একটা ছোট দলকে নির্দেশ করবে, যাদেরকে আমরা গণনা করতে পারবো নির্দিষ্ট সংখ্যক। সো এই পর্যায়ে আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানবে। সো ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেই সকল নাউন যেগুলোকে আমরা গণনা করতে পারি না, বাট পরিমাপ করতে পারি। অর্থাৎ এটাকে যদি আমি সংজ্ঞায়িত করি, যে সকল নাউনকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তাদের ম্যাটেরিয়াল নাউন বলে। একটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। যেমন ওয়াটার অর্থাৎ পানি। পানি এমন একটা এন্টিটি যেটাকে আমরা যদি লক্ষ্য করি, পানিকে কখনো আমরা গণনা করতে পারবো না। পানি হচ্ছে একটা তরল পদার্থ, যেই পদার্থটাকে আমরা গণনা করতে পারি না, বাট ওজন করি বা পরিমাপ করি। তেমনিভাবে পানির মতো আর যা আছে, মিল্ক বা সল্ট বা সুগার বা আয়রন, গোল্ড ইত্যাদি। সো এরকম যত বিষয়গুলো রয়েছে, এরকম যত পদার্থগুলো রয়েছে যেগুলোকে আমরা ওজন করি বা পরিমাপ করি এবং এদের এক্সিস্টেন্স রয়েছে, বাট এদেরকে গণনা করা যায় না, সেগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত। সো আশা করি আমাদের ম্যাটেরিয়াল নাউন ক্লিয়ার হয়েছে। এই পর্যায়ে আমরা দুটা এক্সারসাইজ করব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের কতটুকু আসলে নাউন সম্পর্কে বোঝা হয়েছে। সো শুরুতে দেখেন যে প্রশ্নটা আমরা দিয়েছি সেখানে বলা হয়েছে দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য বটল, হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ হ্যাশ। সো আমাদেরকে বলা হয়েছে এই যে সেন্টেন্সটা,
এখানে যে সেন্টেন্সটায় যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা হয়েছে, এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা আসলে কি? এটা কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন? সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা যদি লক্ষ্য রাখি, মিল্ক আমরা পড়েছিলাম যে মিল্ক হচ্ছে এমন একটা পদার্থ যেটা তরল এবং এটাকে আমরা গণনা করতে পারি না, বাট পরিমাপ করতে পারি। অর্থাৎ মিল্ক হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তার মানে প্রথম প্রশ্নটির অ্যান্সার হচ্ছে আমাদের ডি। পরের প্রশ্নেতে যদি আমরা যাই, সেখানে বলা হয়েছে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ। অর্থাৎ এই যে এই ওয়ার্ড কান্ট্রি, এটা আসলে কোন ধরনের নাউন? এটা কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন? এখন আমরা জানি কান্ট্রি মানে হচ্ছে দেশ। অর্থাৎ দেশ বলতে আমরা যখন এই ওয়ার্ডটা বুঝাই, তখন শুধু একটা নির্দিষ্ট দেশকে বোঝায় না, দেশ দ্বারা যে কোনো দেশকে বোঝাতে পারে। বা এরকম পৃথিবীতে দেশ হিসেবে যাদের হচ্ছে স্বীকৃতি আছে, তাদেরকে আমরা বলি কান্ট্রি বা দেশ। তাই এই কান্ট্রিটা এখানে আমার কমন নাও, কান্ট্রিটা হচ্ছে আমার কমন নাও। কারণ আমাদের সকল দেশই, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সকল দেশই হচ্ছে কান্ট্রি, এই বৃহৎ জাতির অন্তর্গত। সো আশা করি এই দুইটা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ধারণা হয়েছে যে নাউন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আপনারা যদি এরকম আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে চান নাউনের উপর, তাহলে আপনারা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে প্রবেশ করতে পারেন। সেখানে আপনারা প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন পেয়ে যাবেন, অ্যান্ড আশা করি সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ।